সবাই কিয়ামত থেকে কিয়ামত ছবি রিলিজ পেয়েছে, চারদিকে আলোড়ন তুলেছে, মৌসুমী চারদিকে হইচই ফেলে দিয়েছে, সাথে সালমান শাহ। তা সবাই খেলে মৌসুমীকে নিয়ে কাভারেজ করে, মৌসুমী 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 6 লাখ। আমি অফার দিলাম যে ভাই আমি একটা প্রস্তাব দিতে চাই, সালমান শাহকে নিয়ে একটা কাভারেজ করতে চাই। তো যারা ছিল তাচ্ছিল্য করে উড়িয়ে দিল যে মৌসুমীর নিয়ে করো না, সালমান শাহকে নিয়ে করতে চাই, ডুয়েট করো না, সালমান শাহকে নিয়ে করতে চাই। তো বিষয়টা রবি আরমান খুব গুরুত্ব দিল। রবি আরমান বললো যে না, এটা করা যেতে পারে, আপনি করতে পারবেন তো ইন্টারভিউটা? আমি বললাম হ্যাঁ আমি করতে পারবো। তো যাই হোক, তাকে কোন কাগজের জন্য? তখন সাপ্তাহিক পূর্ণিমা, আবার পূর্ণিমা, সাপ্তাহিক পূর্ণিমা। বললাম না, রবি আরমান ভাই, মাহফুজ ভাই, আবিদার হাসান কলি, আতাহার ভাই দায়িত্বে, নির্বাহী সম্পাদক। আমি তখন সিম্পল একটা, মানে হাতে গোনা কয়েকজন থাকে না, আমি তো কিছু না আর কি, জাস্ট আমি যখন অফার দিলাম তো বললো যে ঠিক আছে। রবি ভাই বললো ঠিক আছে যান। আমাদের মনে আছে, মনে হয় সোমবারে, আমার মনে নাই কবে, মঙ্গলবারে, সোমবারে মনে হয়, হয়তো মঙ্গলবারে বেরোতো, আমার ভুলে গেছি পূর্ণিমা কবে বেরোতো, আমার এই মুহূর্তে মনে নাই। তো সালমানের কাছে গেলাম, সালমানের যে বললাম যে ভাই খুঁজে পেলাম, আপনার একটা কাভার স্টোরি করতে চাই। সালমান কি? আমি বললাম যে পূর্ণিমা ঠিক আসছি, আপনার একটা কাভার স্টোরি করবো মৌসুমীর উপরে। তা বললো যে না, আমি আপনাকে করতে চাই। আপনি অর্ডার নিয়ে আসছেন আগে অফিস থেকে, আমাকে কাভার, ছেলে ওর এসে কাভার চলে লেগে যান। আমি বললাম না, আমি আপনার কাভার স্টোরি করবো, কথাটা ফাইনাল, আপনি আমাকে সময় দেবেন, আমি একটু ইন্টারভিউ নেব। তখন বললো যে কালকে আপনি এফডিসিতে আসেন। আমি বললাম কখন? সকালে আসেন। সকালে এফডিসিতে গেলাম, যাওয়ার পরে এফডিসিতে নাই, এফডিসিতে নাই। তখন শুনলাম উনি ন্যাশনাল পার্কে শুটিং করে চলে গেছে, আমাকে এফডিসিতে আসতে বলে ন্যাশনাল, আমি ন্যাশনাল পার্কে চলে গেলাম বাসে। তখন তো এত যানজট ছিল না, ন্যাশনাল পার্কে গেলাম। ন্যাশনাল পার্কে যাইতে দেরি হয়ে গেল, বললো যে কি যেন একটা সমস্যা হয়েছে, তা উনি এফডিসিতে চলে গেছে। আমি আবার এফডিসিতে আসলাম, এফডিসিতে এসে বলে এফডিসিতে শর্ট দিচ্ছে, উনি তো বাসায় চলে গেছে। আমি আবার করলাম কি, বাসা কোথায় তা তো চিনি না। জিজ্ঞেস করলাম, কই তা তো জানি না, কেউ বলতে পারে না, রাত্রে এফডিসিতে আসবে। আমি রাত্রে এফডিসিতে যখন আসবে তখন আমি বললাম যে ঠিক আছে, বসে রইলাম। তো রাত্রে উনি 11টার দিকে এফডিসিতে ঢুকলেন, সারা শুটিং করবে। তো আমি বললাম যে ভাই আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমি তো ব্যস্ত, আপনি একটা কাজ করেন, কালকে এই যে পুরান ঢাকা স্টুডিওর নাম ভুলে গেলাম, যেটা বিক্রি হয়ে গেছে এখন, স্টুডিওটার নামটা ভুলে গেলাম, ইতে ছিল বাড়ি স্টুডিও, এই যে ফার্মগেটে, এই যে পুরান ঢাকাতে আর কে মিশন রোডের ওইখানে এখন যেটা হয়েছে, মানে কিনে নিছে আর কি, আওয়ামী লীগের অফিস ছিল, আওয়ামী লীগ গিয়েছিল কি একটা, আর কে মিশন রোডের কি যেন শুটিং স্পট, সিনেমা হয়তো এখন বিক্রি হয়ে গেল, ভুলে গেলাম। যাই হোক, ওইখানে আসেন। আমি গেলাম, যাওয়ার পরে বললো উনি তো পপুলার স্টুডিওতে চলে গেছে নারায়ণগঞ্জ। তো পপুলার স্টুডিওতে গেলাম, নারায়ণগঞ্জে খুঁজে বের করলাম, বের করার পরে বললো যে উনি তোর ওই নামটা ভুলে গেলাম, ওই স্টুডিওতে চলে গেছে। আবার আসলাম, আসার পর এই মাত্র তো উনি চলে গেল এফডিসিতে। আমি গেলাম এফডিসিতে, যে সেটা পেলাম না। হঠাৎ করে আর কি দেখি যে একটা গাড়ি নিয়ে নামলেন। আমি বললাম ভাই আপনি তো খুঁজতে খুঁজতে পাগল হয়েছি, আপনি তো ইন্টারভিউ দিচ্ছেন না। ও ও, আপনি তো চলে গেছিলেন এখানে। তখন বললো যে ঠিক আছে, একটা কাজ করেন, আপনি রাত হয়ে গেছে, কালকে সন্ধ্যায় আমার বাসায় আসেন, আমাকে ঠিকানা দেন। বাসায় গেলাম, সন্ধ্যায় অপেক্ষা করতেছি, বাসায় গেলাম। যাওয়ার পরে বললো যে সিকিউরিটি, আমি বললাম কোথায় যাবেন? আমি বললাম যে এখানে কি সালমান শাহ থাকে? বললো যে হ্যাঁ, ওনার কাছে আসছি। উনি তো বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন মানে উনি তো নাই। তো আমাকে আসতে বললো, এরকম অনেকেই আসতে বললো। তা আমি চলে গেলাম, যে সেটা তারপরে কি করবেন, কোথায় খুঁজবো, আমি তো আর বুঝতেছি না। পরে যাই হোক, ওই সময় কি উনি ফোন ব্যবহার করতেন? না, উনি ফোন ব্যবহার করতেন একটা, ওই যে ওটা তো
10 টাকা নাকি কত 12 টাকা মিনিট ছিল আর কি, একটা মোটা এরকম আজদা ফোন ব্যবহার হ্যাঁ হ্যাঁ করতেন আর কি। হম। তা দেখা গেল যে ফোন করতে হলে তো আপনার টাকা দিয়ে ফোন করতে হবে, টিএনটিতে ফোন করলে ফোন ধরবে না, কারণ ডাবল বিল হবে। ওটা এইটা আর কি, চাইলেই তো আর ধরে না। যাই হোক, আবার ওনাকে আমি এফডিসিতে রাত্রেবেলা খুঁজে বের করলাম, খুঁজে বের করলাম, পেয়ে গেলাম। এই যা করলাম, ভাই আমি তো অনেক ঘুরলাম এইখানে ওইখানে, পপুলার টপুলার বাড়ি সব স্টুডিও ঘুরে টুরে এসে নারায়ণগঞ্জ, কি বলে, ন্যাশনাল পার্ক সবই তো ঘুরে আসলাম, আপনাকে তো আমি পেলাম না। তা আমার ইন্টারভিউটা তো লাগবে ভাই, আপনি বলে সত্যি আপনি আমার ইন্টারভিউ করবেন? আমি তো ভাই ইন্টারভিউ করবো, ইন্টারভিউ করবো আপনার, এখন তো ইন্টারভিউ করবো, সব ফাইনাল হয়ে গেছে, ইন্টারভিউ করবো, তা আপনার একটা সেশন করতে হবে, ছবি তুলতে হবে। তাহলে কালকে সকালবেলা বাড়ির স্টুডিওতে আসেন, সকালবেলা। তা আমি বললাম হ্যাঁ, বাড়ির স্টুডিওতে আসেন। তো যাই হোক, বাড়ির স্টুডিওতে আমার মনে আছে নান্টু ভাইকে নিয়ে গেলাম ছবি তোলার জন্য। নান্টু মানে ইনক্লাবের সাংবাদিক ফটোগ্রাফার, নান্টু ভাইকে নিয়ে গেলাম। নিয়ে এসে তারপরে যা পেয়ে গেলাম, লাল রঙের একটা গাড়ির সামনে দাঁড়ায় আছে। আমি বললাম যে তো ছবি টবি স্ন্যাপ স্ন্যাপ শর্ট টট নিলাম। নেওয়ার পরে তারপরে আমি সালমান ডন একটা ছবি তুললাম। হয়তো দেখবেন কোনো সোশ্যাল মিডিয়াতে একটা ছবি আছে সার্ভারের সাথে। আমার অনেক ছবি ছিল, যে তুলেছিল তিনি মারা গেছেন, ওনার নাম বেলাল ভাই, চিত্রায়িতে ছিলেন, অনেক ছবি তুলেছেন আমার, এক রোল ছবি তুলেছিলেন আমার আর সালমানের। হয়তো ওদের মানিক জোর এত ভালোবাসা, ছবি তুলে রাখে, কাজে লাগবে জীবনে, উনি মারা গেছে, আর পাইনি। নান্টু ভাই অনেক ছবি তুলেছিল, কিন্তু নান্টু ভাই একটা ছবি শুধু পেয়েছি। নান্টু ভাই বলছে সব তো আমি রবি আরমানকে দিয়ে দিছিলাম। রবি আরমান একটা বই বের করেছিল পরে সালমান শাহকে নিয়ে, বলবো না এই কাহিনী। তারপরে আর কি ছবি টবি চলে আসলাম। তো বললো যে ইন্টারভিউ, বললো যে আপনি একটা কাজ করেন, সন্ধ্যায় বাসায় চলে আসেন। আমি সন্ধ্যায় বসে বসে ইন্টারভিউ দেবো। একটা ইঙ্গিত করলো আর কি, যে আমি তখন এত বড় তো আর সাংবাদিক না, একটা ইঙ্গিত করলো বসে বসে খাবো নে আর ইন্টারভিউ দেবো। তো যাই হোক, আমার তো ইন্টারভিউ দরকার। তো গেলাম সন্ধ্যার সময়, যে শুনলাম যে না, ওর মা কি একটা জরুরি ফোন করেছে গ্রিন রোড থেকে, উনি চলে এসেছে। তা আমি যাই হোক, আমার তো ইন্টারভিউ লাগবে, ঠিক আছে। পরে আর কি আমি গেলাম গ্রিন রোডে। আমি বাসাটা চিনি, ততদিনে সব চিনা শেষ। গ্রিন রোডে গেছি, যাওয়ার পরে গ্রিন রোড বাসাটা চিনতাম। তখন আর কি গেছি, যাওয়ার পরে আর কি দরজা নক করছি, নক করে দরজাটা খুলে দিছে ওর ভাই ইভান। ইভান মানে ও ডাকনাম বিল্টু, ইভান শাহরিয়া। তো বিল্টু খুলে দিছে দরজা, খুলে দেওয়ার পরে কাকে চাই, আমি বললাম যে সালমান ভাইয়াকে চাচ্ছি। তখন বললো যে "থাক, উনি দেখি ওর দরজা লাগাই দিন।" তো আমি আবার বুঝলাম না, আবার কলিং বেল দিছি, তো উনি একটু পরে এসে বললো যে ভাইয়া তো নাই। আপনি আমি বললাম কি দেখতে গেলেন? মানে ভাইয়া আছে, আপনি আমাকে না করে দিল যে নাই, ঠিক আছে। যে না ভাইয়া নাই। আমি বলছি, গাড়ি তো নিচ্ছে, ওই গাড়ি রেখে চলে গেছে, ভাইয়া নাই। ঠিক আছে, আমার মনে হলো যে যাক, আমার তো কালকে রিপোর্ট যদি ইন্টারভিউ না নিতে পারি, অলরেডি কাভার কিন্তু হয়ে গেছে, আমাকে জানাই দিয়েছে কাভার হয়ে গেছে, মানে হেডিংটা খেলে বাকি আছে। না নিতে পারি তাহলে তো আমার ওই অফিসে ঢুকতে পারবো না, ঠিক আছে। তা আমি বিশ্বাস, তখন আর কি আমি 1 প্যাকেট সিগারেট কিনলাম, কিনে মধুবন মিষ্টির দোকান ছিল এখানে, অপেক্ষা করতে খাইলাম। খাইতে 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 সারাটা রাত পার হয়ে গেল, ওখানে বসে রইলাম। আমি জানি এক সময় তো বেরোবে, শুটিং করতে তার যাইতেই হবে, কারণ গাড়ি তো এখানে আছে, এই গাড়ি ছাড়া তো এখন আর কোনো গাড়ি। ভোরের যখন আজান দিল, তখন একটা গাড়ির শব্দ শুনলাম, সামনে গাড়ি এগিয়ে আসছে, হেডলাইট জ্বলে উঠলো, দেখলাম সালমানের গাড়ি। আমি গাড়ির সামনে দাঁড়ানো, আমাকে তো আর উপরে দিয়ে যাবে না, কে গাড়ি চালাচ্ছে তা তো জানি না, সালমানের গাড়ি এটা শিওর। আমি দাঁড়ালাম, হঠাৎ করে সালমান গাড়ি ব্রেক করলো, দেখলাম যে সালমান উন্ডো গ্লাসটা খুললো, খোলার পরে বললো যে এত সকালে আপনি? আমি বললাম এত সকালে না, আমি সারা রাত ধরে আছি। মানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন না? আমার ইন্টারভিউ লাগবে, চাকরি থাকবে না তো, কাজ করতে হবে তো। আমি অধৈর্যশীল না, অনেক ধৈর্যশীল মানুষ। আমি সারা রাত ধরে বসে আছি, কারণ আমি জানি আপনি বের হবেন।
কখনো। তো ওর চোখ দিয়ে পানি পড়লো, চোখ মুছলো, চোখ মুছে বললো যে আপনি সত্যি এত ভালোবাসেন, সত্যি আপনি ইন্টারভিউ করতেছেন? আমি তো বুঝিনি আসলে। আমি বলছি সবাই মৌসুমীর করতে চায়, আপনি আমার পিছনে কেন? হয়তো একদিন চলে যাবেন, আপনি করবেন না। ঠিক আছে, আপনি সকাল 7টা 7:30টার সময়, আপনি এখন তো ভোর, 7টা 7:30টার সময় আপনি এফডিসি 9 নম্বর ফ্লোরে রাখুন, আমি থাকবো। আমি এসে দিলাম, বললাম যে 9 নম্বর ফ্লোরে আপনি এত সকালে থাকবেন, আপনি আসেন না। তো যাই হোক, আমি তো আর ঘুমাইনি, আমি তো এফডিসি তে খাওয়া দাওয়া করলাম, একটু বাসায় এসে গোসল টোসল করে তারপরে চলে গেলাম আর কি। তখন তো ভোর, তখন তো এত যানজট ছিল না। যে সেরে আর কি দেখলাম যে এফডিসি অন্ধকার, 7 9 নম্বর ফ্লোর, দরজাটা একটু ফাঁক কিন্তু অন্ধকার। আমি এদিক ওদিক গেলাম, খুঁজলাম, কোথাও নাই সালমান। আমার তো তখন হার্টবিট বাড়া শুরু করছে। দেখলাম যে অন্য স্পটে ওর স্পোর্টস কারটা আছে। আমি বললাম স্পোর্টস কার কত চালাক, স্পোর্টস কারটা এখানে বলে গেছে যে দেখেন আমার গাড়ি আছে ওখানে, আমি তো আসছি। যাই হোক, তখন আমি 9 নম্বর ফ্লোরের সামনে দাঁড়ানো, সিঁড়ির ওই দিকে বাইরে 4 নম্বর ফ্লোর সামনে, মানে পেছনে 9 নম্বর ফ্লোর দাঁড়ানো। আমার সময় কিন্তু মোবাইলের যুগ না, রবি আরমান ভাই আসলেন অন্ততন্ত, খুঁজতে খুঁজতে আসলেন। আমার তার ট্রেস পায় না, আমি তার যাই না, আমাকে খুঁজতে আইসে এফডিসিতে। আসার পরে বললো দুলাল কি অবস্থা? তা আমি বললাম ভাই আমি তো ইন্টারভিউ নিতে পারিনি, উনি তো সকালে টাইম দিছিল, উনি তো আসে নাই। দুলাল মার্ডার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না কিন্তু, কারণ আপনাকে সাপোর্ট করছি, কাভার ছাপা হয়ে গেছে, সব হয়ে গেছে, ব্ল্যাকটা বাকি রয়েছে, এক অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন যদি আপনি ইন্টারভিউ না করতে পারেন তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না। আপনি যে করে হোক ইন্টারভিউ নিয়ে চলে আসতে হবে, যেখান থেকে পারেন, আকাশ থেকে পারলে আপনার ইন্টারভিউ আনতে হবে, তাহলে আপনি কিন্তু, আপনি তো নাই, আমার অফিসে উঠতে দেবে না, চাকরি নাই। যে মনের দুঃখে আর কি বসে থাকলাম 11টার মতো, 11টা দিয়ে বলে গেল উনি, 11:30টার দিকে আমি, উনি জলে চলে যাওয়ার পর 9 নম্বর ফ্লোরে মেকআপ রুমে ঢুকলাম। মেকআপ রুমে ঢোকার পরে আমি দরজাটা খুলে দেখলাম আয়নাতে সালমান শাহ চোখ পড়লো। সালমান শাহ পাপ নিচ্ছে মেকআপে, ধাম করে পিছনের দিকে তাকে আয়নাতে দেখছে। এটা একটা কাজ করলেন সকাল থেকে আপনি, বলে এত ইন্টারভিউ দরকার, সকাল থেকে আপনি আমাকে 7টার থেকে দাঁড়া করে রাখলেন, বসায় রাখলেন, আপনি আমাকে, আপনি আসলেন না। ভাই হাসি দিচ্ছে, আসেন কেন? বললাম ভাই এইসব আপনারা হিরো মানুষ তো এই কথা কইতে পারেন, আমি যে কি পরিশ্রম করছি আল্লাহ জানে আর আমি জানি, আপনি আসলে তো আমি পাবো আপনাকে। আমি 9 নম্বর ফ্লোরে গেছি না, কিন্তু অন্ধকার, আমি তো খাটে ঘুমায় রয়েছি, দেখেন না ঘুমায় রয়েছি, শুয়ে পড়ছি আমি তো নির্ঘুম। তখন আমার মনে হলো কেউ একজন খাটে ঘুমায় ছিল, কিন্তু আমি তো একটু অন্ধকার দেখে তো আর আমি ডাকি নাই। ও তারপরে আর কি বললো যে কেন আপনি আমার জনস্পটে গাড়ি দেখেন নাই? এই কথা বলার পরে আমি বললাম যে আমি জানি, হাসে দিছি, হাসেন কেন? আমি জানি যে আপনি বলবেন জনস্পটে আমার গাড়ি দেখেন নাই। আমি ফ্লোরে ঘুমাইছিলাম, তখন কি মনে হলো কেউ একজন ঘুমাইছে, তখন আমি শেষ। তাহলে আমি কি করা, আমার তো ইন্টারভিউ আজকে লাগবে, এখন তো আর সম্ভব না। আপনি ওয়েট করতে পারবেন কতক্ষণ? ব্রেক হবে 4টে 4:30, কতক্ষণ লাগবে আপনার? আমি 1 ঘন্টা। ঠিক আছে, 4:30 ব্রেক হয়ে যাবে, 1 ঘন্টা আমি খাবো না, ওই সময়টা আপনার ইন্টারভিউ দেবো। ঠিক আছে, বসে রইলাম 4:30 পর্যন্ত, নির্ঘুম আমি 4:30 পর্যন্ত বসে থাকলাম। তারপরে ব্রেক দিল, সাথে সাথে আসেন 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 বলে বসে পড়লো। সামনে মুখোমুখি একটা চেয়ার, আমি চেয়ার, মনে আছে 9 নম্বর ফ্লোরে বারান্দায় আমি আর ও কথা বলছি। হঠাৎ করে ডনও বসে আছে, ডনকে বললো যা বিরিয়ানি নিয়ে, আমাদের 3 জনের জন্য বিরিয়ানি খাবো, কারণ প্রোডাকশনের খাবার তো খাইতে পারছি না। দ্রুত আমি রেকর্ড করতে থাকলাম আর লিখতে থাকলাম, রেকর্ডার ছাইড়ে দিয়ে লিখতে থাকলাম। লিখতে 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 যে 5:30 ও বিরিয়ানি নিয়ে আসছে, তারপরে কল করছে, তারপরে চলেন খাই, আমাকে খাওয়া বাদ, আমি চলে যাই। এরপর আর কি চলে আসলাম। চলে এসে কত রিকোয়েস্ট ছিল খাইতে, আমাকে না খাইতে পারবো না, আমি চলে আসলাম। চলে এসে তখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল অফিসে, ওইখানেই সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আর কি, তখন আর কি মানে রাতই।
তখন আর কি হয়েছে দুলাল, আমি বললাম যে ভাই আমি ইন্টারভিউ আনছি, লিখতেছি। কখন লিখবেন আপনি? আমি কই, যতক্ষণ লাগে। লিখতেছি, 4 পাতায় লিখি, কম্পোজি দিই, 4 পাতায় লিখি, কম্পোজি দিই, এরকম দিতে 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 ফাইনাল হওয়ার পরে তারপরে রবি ভাই আর গেল না, সারা রাত রইলো। মানে ভোরবেলা ইন্টারভিউ লেখা শেষ হলো, একটা হেডিং দিল, রবি ভাই একটা ইন্ট্রো লিখলো, লিখে একটা টাচি, একটা লেখাটা টাচি হয়েছিল, রবি ভাই কারেকশন এডিট করে অসাধারণ করে হয়ে গেল। হেডিং দিল আর কি, পূর্ণিমার কাভার স্টোরি হেডিং, 22 বছরে সালমানকে ঘিরে চলচ্চিত্রের 23 কোটি টাকা বিনিয়োগ। সালমান নিয়ে কেউ ভাবে নাই, সবাই মৌসুমী রিঙ্গা ভাবছে, কিন্তু সেই সালমানকে যখন 23 কোটি টাকা এই স্পিরিটে বেরিয়ে গেল, ওই দিনই পত্রিকা শেষ। আর সমস্ত সাংবাদিকরা যারা সিনিয়র আমাকে গালিগালাজ করা শুরু করলো, নাম আছে দুলাল খান, গালিগালাজ শুরু করলো, ফাইজলিমি করো, হিসাব জানো, অর্থনীতি জানো, এরকম। আর 23 কোটি টাকা কিভাবে পাইলা? তো ওইটা রবি ভাই হিসাব বাইর করে এটা বুঝছিল আর কি। যাই হোক, খুব টাচি একটা স্টোরি ছিল আসলে। ঘটনা যাই হোক না কেন, তখনও সালমান শাহ তখন কক্সবাজারে শুটিং করে, শুটিং করার পরে আমার কাভার স্টোরি বেরোলো পূর্ণিমা, খবর হয়ে গেল, ডনকে দেখি না এলো, ডন যে সেরে তারপরে কাভার স্টোরি খুলে পড়া শুরু করলো। ও আর সামিরা ভাবে খাটের ভিতরে বসা, ডন পরে পরে, আর সালমান কিছু দূর যাওয়ার পরে ইমোশনাল জায়গাটা গেলে চোখ পুষে থাকে, একসময় হাওমাও করে কেঁদে দেয়। স্টোরি আসলে এরকম টাচে একটা স্টোরি ছিল। আমার মনে আছে মেবি 14 পাতার স্টোরি ছিল একটা। তার লাইফ হিস্ট্রি এমন কিছু বাকি ছিল না যা ওখানে নাই। সালমান মরার পরে কিন্তু ওই স্টোরি দিয়ে সবাই রেফারেন্স হিসেবে সব জায়গায় লেখালেখি করেছে। আমার স্টোরি কিন্তু সালমান শাহর জীবনে কিচ্ছু জানতো না কেউ। এখন যেরকম ক্লিক করলে পাওয়া যায়, ক্লিক করলে পাওয়া যায়, পূর্ণিমা তখন কোথায় আছে না আছে এইটা নিয়ে তখন মরার পরে এইটাই সবার একটা ইয়ে হয়ে গেছিল, রেফারেন্স বুক হয়ে গেছে। যে এটা একটা, তখন আর কি ডন্ডে বললো যে তুই দুলালকে খুঁজে বের করবি, দুলাল ভাইকে খুঁজে বের করে বলবি যে আমি তার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আইসে ডন আমারে খুঁজলো, খুঁজে বের করলো, বের করে তারপরে বললো যে সালমান তো স্টোরি পড়েছে, আপনাকে খুব মিস করেছে, সে আপনাকে ফোন করতে বলেছে, আপনাকে দেখা করতে বলেছে। তা আমি বললাম ঠিক আছে, উনি কক্সবাজারে আছে, আসবে। তো যাই হোক, আমি যখন শুনি যে এফডিসিতে সালমান এই ফ্লোরে আছে, আমি ওই ফ্লোরে যাই না। আমি যখন শুনি সালমান এখানে শুটিং করছে, আমি ওইদিকে যাই না। কারণ আমার কষ্ট লেগেছে, এত ভোগাইছে আমাকে যে আসলে আমি, মানে একটা মানুষ এতটা মানে কষ্ট দিতে পারে, এটা আসলে যে না ভোগ করেছে সে জানে না। কিন্তু আমি কিন্তু ধৈর্যশীল, আমি ধৈর্যধারী, কারণ একটা কথা মনে আছে যে আল্লাহ ধৈর্যশীলকে খুব পছন্দ করে। তা আমি তাকে মনে হলাম ঠিক আছে, এখন তো আর তার এখন আমার দরকার নেই। আমার একটু ভাল লাগছে যে স্টোরিটা ভাল লাগছে, সে পছন্দ করেছে, এমনকি আমাকে দেখা করতে বলছে, একটু ভাবও বেড়ে গেল আর কি। আমার মনে হলো যে যাবো না। তো যাই হোক, এরকম আর কি একটা বিষয় আর কি চলতে থাকলো। মোমোকে খবর দেয় ডিরেক্টর, এই সালমান তো তোমাকে দেখা করতে বলছে। আবার অনেকে আমাকে চিনে না, দুলাল খানকে, তাকে তো কেউ চেনে না। কারণ দুলাল খানটা নাম জানে, এখন তো ফেসবুকের যুগ না, চেহারা দেখলে দুলাল খান বলতে পারে, কেউ জানে না। অনেকে আমাকে বলে দুলাল খানকে চিনো? আমি বলি হ্যাঁ চিনি। তাকে তো সালমান দেখা করতে বলছি, একটু বললো তো। ঠিক আছে, কিন্তু আমি যে দুলাল খান এটা ওরা জানে না, আমাকেই বলে এরকম আর কি বিষয়টা। পরে যাই হোক, একদিন আমার মনের অজান্তে আমি ঝর্ণা স্পটে আর কি গেটটা ধাক্কা দিয়ে ঢুকতে গেছি, অন দেখি সালমান শাহ ছবির শুটিং এ শট দিচ্ছে। আমার দিকে তাকে আছে গেটের দিকে, আর জহিরুদ্দিন পেয়ার হলো ব্যাক টু শট খেয়ে। আমি দেখে গেটটা ঠাস করে চাপাই দিয়ে যখনই আমি মুভ করে চলে যাব, এমন সময় সে শুটিং ফালাইতে বলছে, এই দুলাল খান জোর পেরে চলে আসছে, কোথায় যান, আপনার সাথে কথা আছে, শুটিং প্যাক আপ, আমি পরে করে দেবো। অবাক ব্যাপার, কি এই ছেলে, সাথে সাথে শুটিং প্যাক আপ হয়ে গেল, আর ও করবে না, করার পরে 2 দিন করে দেবো, আমি চলে যাবো। তারপর আমাকে নিয়ে বললে, এত খবর দিচ্ছি, এত খুঁজতেছি, আপনার কিসের এত অভিমান, আপনি আমার সাথে দেখা করেন না, কত মানুষ আমার সাথে দেখা করতে চায়। আমি বললাম না, কোনো কথা বলি না। তারপর কিন্তু কেটে নিয়ে গেল ইয়েতে, এই গুলশানে, যে সেটা খায়, কি খাবেন,